বেশি আলু দিতে। আলুর আপনি প্রতি বিঘায় আপনি ইউরিয়া সারের প্রয়োজন হচ্ছে 45 কেজি, সেটি আপনি 50 কেজি দেন। লাগানোর সময় 30 কেজি দেন, বান্ধার সময় 30 কেজি দেন, তাহলে 50 কেজি। আপনারা কি করেন, আপনি হাল বোয়ার সময় 1 বস্তা, বান্ধা দেওয়ার সময় 1 বস্তা, তার মানে প্রথমে আপনি 1 বস্তা সার লস করলেন ইউরিয়া। আর টিএসপির সময় আছে দেখেন, টিএসপির সময় নিয়ম হচ্ছে শতককে 8 কেজি। আপনি শতককে 8 কেজি হচ্ছে আপনি পটাশ, তাহলে শতককে যদি 8 কেজি হয় 29 বিঘা, তাহলে 29 বিঘা হলে 14.5 কেজি, আপনি 15 কেজি দেন। আপনি দেন কত, 1 বস্তা, তাহলে এখানে লাভ করলেন কতটুকু, 25 কেজি। আপনি 1 বস্তা দিবেন, আপনি প্রয়োজন হচ্ছে 15 কেজি, 14.5 কেজির প্রয়োজন, সেটি আপনি দিবেন 1 বস্তা, তাহলে এটি আপনি লাভ করলেন 25 কেজি। তারপরে আপনি টিএসপি হচ্ছে প্রতি শতকে 750 গ্রাম, আর আপনি দিচ্ছেন 1 বস্তা, তাহলে 750 গ্রাম হলে 29 শতকে কত হয়, 25 কেজি, তাহলে এখানে আপনি 25 কেজি লস করলেন। তারপরে আপনি পটাশ সার 10 কেজি দেন, পটাশ সার ওখানেও আপনি 15 কেজি দেওয়ার কথা, 8 কেজি করে দেওয়ার কথা। আর পটাশ সারে মানে আমি একটু ভুল বলছি, পটাশ সার আলুতে 1 কেজি করে, শতককে আলু 1 কেজি, আর সরিষা তেলে 1/2 কেজি, তাহলে ওখানে 17 কেজি করতে। ইউরিয়া 50 কেজি, টিএসপি 25 কেজি, আর ইয়াদ করবেন 17 কেজি। 17 কেজি মানে 20 কেজি ধরেন, 29 বিঘা আমাকে 20 কেজি, তাহলে ধরুন গড়ে 100 কেজি সার আপনারা অপচয় করেন। এই 100 কেজি সার যদি আপনি সঠিক দামে কেনা লাগতো, তাহলে সারের আপনি লাগতো 10,000 টাকা। এই 10,000 টাকা আপনি কিন্তু অপচয় করলেন। আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা মনে মনে করছেন যে এই সারেকার কথা শুনলে আবাদ হবে না। এখন শুনেন আবাদ হবে কি না হবে। আপনি আলু শস্য তোলার পরে আপনি ইরির ধান লাগান না, বুড়ো ধান লাগান, এই বুড়ো ধানে কিন্তু পর্যাপ্ত খাবার দরকার হয়, আর আপনার আলু শস্য জমিতে আপনারা কোনো খাবার দেন না, তারপরে ধান পড়ে যায়, তাহলে অপচয় করছেন কি না আপনি বিবেককে প্রশ্ন করেন। যাই হোক, আপনারা এই যে দীর্ঘ সময় ধরে আমাদের কথা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমরা ইতিমধ্যে একজন কৃষকের বক্তব্য শুনেছিলাম, যিনি আমাদের প্রণোদনার ধান চাষ করছে, হাইব্রিড ধান চিকন আমরা যেটা দিয়েছিলাম শঙ্কর, এসিআই শঙ্কর। উনি নিজে বলছেন আমাদের মাঝে যে উনি কোনো সার দিয়েন না, দেখেন ভালো হবে বা দিলে পড়ে যায়। তার প্রমাণ কিন্তু ইতিমধ্যে আমরা একজন কৃষকের মুখ থেকে নিজেই শুনছি, তার নিজের কাছ থেকে শুনেছি। উনি বলেছে যে আমি কোনো সার দেইনি, তারপরেও মাঠের কারো থেকে আমার ধান খারাপ হয়নি, বরং তো ভালোই হয়েছে। যাক, ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন অত্র উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার, আমাদের শ্রদ্ধেয় কৃষিবিদ মোহাম্মদ মীর কাসেম আলী স্যার। স্যারকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আজকের জমি যৌথ সার ব্যবহারকারীদের সভায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস, সম্মানিত সভাপতি এবং আমার সহকর্মীবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় কৃষক ভাই বোনেরা। তো আজকের যে বিষয়টা হলো যে এটা মাঠ দিবস বললে ভুল হবে, এটা একটা আলোচনা সভা, উন্মুক্ত বিষয়। আমরা এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলবো। তো আজকের যে বিষয়টা আসছে সেটা হলো যে সার ব্যবহার বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। এখানে আমাদের অনেক কৃষক ভাই আছে, দীর্ঘদিন কৃষি জমিতে কাজ করেন এবং বলতে গেলে কৃষিতে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে আমি জানতে পারবো যে আপনারা এই বিষয়ে যে কতখানি জ্ঞান অর্জন করছেন বা আমরা কতটুকু দিতে পারবো। আপনারা বলেন তো যে জৈব সার এবং রাসায়নিক সার, এই দুটো সারের মধ্যে শক্তির দিক থেকে কোন সার বেশি শক্তিশালী? আচ্ছা, জৈব সারের পক্ষে কতজন আছেন একটু হাত উঠান। আচ্ছা, জৈব সার শক্তির দিক থেকে সবচেয়ে পাওয়ারফুল নাকি? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, রাসায়নিক সার তাহলে কম পাওয়ারফুল?
এটা তো বোঝা গেল কথা না? আচ্ছা, রাসায়নিক সার জৈব সারের তুলনায় মানে শক্তিশালী বেশি, এর পক্ষে কতজন আছেন? মানে রাসায়নিক সার জৈব সারের চেয়ে বেশি শক্তিশালী, এর পক্ষে কতজন আছেন? না, আমরা তো হ্যাঁ নাতে শুনবো, আমরা ব্যাখ্যায় যাবো না। ব্যাখ্যা তো আমি দিব, তাই না? আমার ব্যাখ্যা আপনাদের পছন্দ। যে ইউরিয়ার বস্তা থাকে না, ইউরিয়ার বস্তায় যে দেওয়া দেওয়া থাকে যে প্রতি কেজি ইউরিয়াতে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 46% থাকে নাকি? এটা তো আপনার দেখেই বলতেছেন, দীর্ঘদিন সার ব্যবহার করছেন। আর 1 কেজি জৈব সারে নাইট্রোজেন পার্সেন্টেজ কত থাকে জানেন? 1 কেজি জৈব সারে নাইট্রোজেনের পার্সেন্টেজ বিলো 1%, 1%-এরও কম। জৈব সারে নাইট্রোজেনের পার্সেন্টেজ 1%-এরও কম। আর রাসায়নিক সারে 1 কেজিতে আপনি নাইট্রোজেন পাচ্ছেন, বিশেষ করে ইউরিয়াতে 46%। তো কথাটা উল্টে গেল না? তাহলে শক্তিতে কে বেশি? একটু জোরে বলেন। এটা যেহেতু মাঠ দিবস না, একটু আলোচনা হওয়া দরকার এবং আপনাদের জানা দরকার। তাহলে এখন প্রশ্ন হলো যে যদি রাসায়নিক সার শক্তিশালী হয় তাহলে আমি জৈব সার দিব কেন? কি প্রশ্নটা, তাই না? তার প্রমাণ আপনারা নিজেরাই বললেন যে 46% আর বিলো 1%, তার মানে কি প্রায় 45 গুণ বেশি শক্তিশালী হলো রাসায়নিক সার। আপনারা দেখছেন না যে শ্রীলঙ্কাতে একটা ঘটনা ঘটলো, ওনারা কিন্তু জৈব কৃষি করতে চাইছিলেন, জৈব কৃষি। তো রাসায়নিক সারের ব্যবহারটা কমে দেওয়ার কারণে হঠাৎ করে কিন্তু কৃষির উৎপাদনটা কি হয়ে গেছে? কমে গেছে। তা আমার বক্তব্য কি মনে হচ্ছে যে আমি রাসায়নিক সার ব্যবহারের। আচ্ছা, একটু উদাহরণ দিই। আমাদের মনে করেন পরিবারে পিতা এবং মাতা দুইজনে আছে না? আমি একটু একটু ব্যাকে যাই, আজ থেকে 10 বছর আগের ঘটনা বলি। বলেন তো, এই ফ্যামিলিতে পিতা এবং মাতা, আমার আঙ্গুল দুটো দেখা যাচ্ছে, একটা বড় আঙ্গুল একটা ছোট আঙ্গুল। এই বড় আঙ্গুলটাকে ধরে নিলাম আমি পিতা। আচ্ছা বলেন তো, পিতার ক্ষমতা, পরিবারে প্রভাব বিস্তারের ক্ষমতাটা পিতার না মাতার বেশি? পিতার বেশি। আর মাতার ক্ষমতাটা তুলনামূলকভাবে কম। তার মানে কি মাতার অবদান নাই? আচ্ছা, একদিন যদি আমার এই মায়েরা যদি বাড়িতে না থাকে, রান্না বান্না যদি না থাকে করা হয়, আর বাড়িটা কি করে ফেলবেন? একদম ময়লা আবর্জনা করে ফেলবেন, কি তাই নয় কি? এখন আমি একটু আপনার বুঝার সুবিধার্থে বলি। এখানে দেখেন, পিতাটা হলো রাসায়নিক সার আর মাতা হলো জৈব সার। কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার দেখা যাক একটা সন্তানের জন্য পিতামাতা দুইজনের প্রয়োজন কিনা? পিতামাতা দুইজনের প্রয়োজন। আচ্ছা, এখন যদি বলেন কোন পরিবারে পিতা নাই, শুধু মাতা আছে, ওই সন্তানের কি ঘটবে বলেন তো? পিতা নাই, মাতা আছেন, তাহলে দেখবেন যে সন্তান আদর ভালোবাসা পেলেও অর্থ অভাবে ঠিক মতো পড়াশোনা করতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না। কি এরকম সমস্যা হবে না? যার পিতা নাই সে কিন্তু ভালো বোঝে। আচ্ছা, আবার যদি আমরা দেখি পরিবারে পিতা আছে কিন্তু মাতা নাই, কি ঘটবে? হয়তো আর্থিক দিকটা ঠিক থাকবে কিন্তু তার যে অনাদরে এই বাচ্চাটা বড় হবে। পিতার কি পক্ষে সম্ভব সারাদিন তাকে সাপোর্ট দেওয়া সম্ভব? আপনারা কি পিছনে আছেন? খারাপ লাগলে বলেন, আমি কথা বন্ধ করে দেব। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে পরিবারে একটা সন্তান মানুষ হতে গেলে পিতা এবং মাতা দুইজনের প্রয়োজন আছে, একজনকে বাদ দিয়ে আরেকজন কিন্তু চলতে পারবে না। আচ্ছা, এবার যদি আমরা এই সন্তানটাকে মাটির সাথে তুলনা করি, এই সন্তানটাকে কার সাথে তুলনা করব? মাটির সাথে। দেখেন এবার জৈব সার কিভাবে খেলাটা খেলতেছে, রাসায়নিক সার কিভাবে খেলতেছে। আমরা যদি মাটির মধ্যে যখন জৈব সার দিই, আসলে কি দিই জানেন? আমরা লক্ষ লক্ষ জীবাণু ছেড়ে দিই। এই যে আপনি গোবর বলেন, ট্রাইকো কম্পোস্ট বলেন বা অন্যান্য যেগুলো দিই, এর মধ্যে কি ভালো জিনিস? এগুলো কি ভালো জিনিস? জৈব সারটা ব্যবহারিক অর্থে ভালো, কিন্তু এর মধ্যে তো অসংখ্য জীবাণু আছে না? এই জীবাণুগুলো যখন আমরা মাঠের মধ্যে দেই, তখন করে কি এই জীবাণুগুলো আবার বংশ বৃদ্ধি করে। আপনার আবার বাচ্চা কাচ্চা আছে, ওদের লাগবে না? আচ্ছা, ওরা যখন বংশ বিস্তার করে তখন করে কি, ওই বংশ বিস্তার করতে গিয়ে ওই জীবাণুগুলো আবার করে কি মাটির বড় বড় দলাগুলোকে ভেঙে ফেলে। তাদেরও তো খাবার গ্রহণের প্রয়োজন আছে না? মাটির বড় বড় কণাগুলোকে যখন ভেঙে ফেলে তখন দেখা যায় যে ওই মাটিতে আর বড় কোনো দলাযুক্ত মাটি থাকে না। আপনারা দেখেন তো, যেখানে জৈব সার আছে সেখানে কি বড় দলার মাটি থাকে? আবার দেখেন যেখানে জৈব সার আছে সেখানে কিন্তু পানি বেশি প্রয়োজন দেওয়া হয় না। আমাদের কিন্তু আমাদের এসিপিও বলে গেছে যে জৈব সার দিলে কি হয়, পানি ধারণ ক্ষমতাটা বেড়ে যায়। তো এইভাবে দেখা যায় যে অসংখ্য জীবাণু আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। তখন মাটির কণাগুলো আস্তে 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 ভেঙে ভেঙে ছোট ছোট কণায় বিভক্ত হয়ে যায়। মাটির স্বাস্থ্যটা সুন্দর হয়,
আমি যেমন বলছি যে সন্তানটাকে মাটির সাথে তুলনা করেন, সন্তান যদি মায়ের সংস্পর্শে থাকে কি হবে? ও ভালো থাকে, সুস্থ থাকে, হেসে খেলে বড় হয়। এরপর দেখা যাক, আমি যে কিছুক্ষণ আগে বললাম মা আছে, সাথে যদি পিতা অর্থনৈতিক সাপোর্টটা দেয়, ওই সন্তান কি, ওই সন্তানের কাছ থেকে ভালো কিছু তো আমরা পাই, তাই না? এরপর যদি ওই জমিতে আপনি রাসায়নিক সার দেন, তাহলে এই রাসায়নিক সারটা আরো করবে কি, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুগুলো রাসায়নিক সারটাকে আরো ভেঙে আরো ক্ষুদ্র ক্ষুদ্র করে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেল, ক্ষুদ্র ক্ষুদ্র হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যখন পানি ব্যবহার করেন, এই পানিটা মিলে একটা স্যালাইনের মতো জুস তৈরি হয়, একটা স্যালাইনের মতো একটা তরল তৈরি হয়। আপনার বলেন তো, গাছের শিকড়ের কি দাঁত আছে? গাছের শিকড়ে দাঁত আছে? তার মানে সে শক্ত খাবার খেতে পারে না। এই স্যালাইন ফরমেটে যখন আসে, তখনই সে ভালোভাবে এবং শক্তি নিয়ে বড় হয়। তার মানে আমরা জিনিস যে বললাম যে মাটির স্বাস্থ্যের জন্য জৈব সার অত্যাবশ্যক। পাওয়ারফুলের জন্য কিন্তু জৈব সার ব্যবহার করে না, মাটির স্বাস্থ্যটা রক্ষার জন্য। যে মাটি থেকে আপনি 30 বছর ধরে ফসল নিচ্ছেন, 30 বছর 40 বছর, অথবা আমাদের বাপ দাদা তার বাবা দাদারা ফসল নিচ্ছে, তো সেই মাটিটার কি যত্ন নেওয়ার প্রয়োজন আছে কিনা? একটা সময় মানুষ কিন্তু এটাকে গুরুত্ব দিত না। এই জন্য আমাদের একটা আলাদা একটা ডিপার্টমেন্টই আছে সরকারের, সেটা হলো SRDI, মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট আছে না? আমরা কি কেউ করি 5 বছরে একবার একটা মাটির স্বাস্থ্যটা দেখি, মাটিটা ঠিক আছে কিনা? কিন্তু এখন কিন্তু সেটার দিকে আগাচ্ছে না? আমাদের উপরে কিন্তু নির্দেশনা আছে, কেউ যদি আসে আমরা সেটা পরীক্ষা করার ব্যবস্থা করে দিব, অথবা SRDI এর সাথে এটার একটা সংযোগ স্থাপন করে দিব। তাই আমরা, যাই হোক, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাইলাম সেটা হলো যে জৈব সারটা হলো মাটির স্বাস্থ্যটা রক্ষা করবে, দেন আপনি যদি রাসায়নিক সার দেন তাহলেই কিন্তু এটা উপযোগী হিসেবে যাবে। এখন আমাদের যে একটা আমরা ইউরিয়া ব্যবহারের যে একটা প্রবণতা বেশি, ইউরিয়া কিন্তু গাছটাকে সবুজ করে, এটা ঠিক আছে, এবং গাছটাকে দপ করে বড় করতে সহায়তা করে, কিন্তু এটা পরিমিত মাত্রায় দিতে হবে। ইউরিয়া বেশি দিলে কিন্তু গাছের রোগ বালায় এর আক্রমণটা কিন্তু বেড়ে যায়, এটা কি জানেন আপনারা? আর একটা বিষয় যদি ধরেন, আপনি আপনার আজকে খাওয়ার দরকার হলে আপনি সর্বোচ্চ 700 গ্রাম খেতে পারেন। কত গ্রাম? 700 গ্রাম। একটু কথা বলবেন। সর্বোচ্চ 700 গ্রাম খেতে পারবেন। তো এই 700 গ্রামের বাইরে আপনি আজকে 1000 গ্রাম খেয়ে ফেলছেন, এই 300 গ্রাম কি আপনার শরীরে খুব কাজে লাগবে? তো আমাদের একটা ভুল ধারণা যে আমরা মনে হয় সার বেশি দিলে কি হবে, ফলনটা বাড়বে। আমরা যেমন এই 700 গ্রামের বাইরে যদি আরো 300 গ্রাম খাই, কি হবে? আমার বদ হজম হবে। আমার এই 300 গ্রাম কি হয়ে যাবে, বদ হজম হিসেবে বের হয়ে যাবে, আমার শরীরের জন্য ক্ষতিকর হয়ে যাবে। অনুরূপ ভাবে যদি আপনি রাসায়নিক সার একটা নির্দিষ্ট মাত্রার বাইরে যদি দেন, আমরা যেটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, অথবা মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট যেটা প্রেসক্রিপশন করে দিবে, এর বাইরে যদি দেন ওটা মাটির জন্য আরো ক্ষতিকর হয়ে যাবে। তাই আমি আপনাদের যেটা আহ্বান করব, পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিবেন, এরপর পরিমিত পরিমাণে আপনারা রাসায়নিক সার ব্যবহার করবেন। আচ্ছা, দ্বিতীয় মেসেজটা দিই আপনাদেরকে, সেটা হলো দেখেন 1 কেজি ইউরিয়া বলেন, টিএসপি বলেন, এই সারগুলো কিন্তু আমাদেরকে বাইরের দেশ থেকে আমদানি করে নিয়ে আসা লাগে। তো সেখানে আমদানি করতে 100 টাকার উপরে টাকাটা লাগে। আপনার 27-28 টাকায় হলো সার কেনেন, বাকি টাকাটা সরকারকে বেয়ার করতে হয়, তাই না? কি বলেন তো? তা আমরা কিন্তু বেয়ার করতে হয়, সরকারের ফান্ড আছে, সরকার দিচ্ছে, এটা করা যাবে না। কি জন্য? এই যে মাঝখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হওয়ার কারণে এই যে আমরা যে টাকায় আগে সার কিনতে পারতাম, এখন হচ্ছে কি ঠিক সেই টাকায় অর্ধেক পরিমাণ সার কিনতেছি। এখন কথা হলো যে যদি সরকারের রিজার্ভটা খালি হয়ে যায়, তাহলে কিন্তু উন্নয়ন কিন্তু আপনি করতে পারবেন না। বাইরে যদি রিজার্ভটা যদি আমরা যদি সার কিনতে, তেল কিনতে যদি শেষ করে ফেলি, এই যে আপনি পাকা রাস্তা দিয়ে হাঁটতেছেন, এখন কিন্তু বড় বড় গাড়ি যাচ্ছে, এটা কিন্তু থাকবে না। তাহলে এইটা যদি বোঝা লাগবে যে আমার জন্য প্রতি কেজি ইউরিয়া সারে, টিএসপি সারে সরকার যেহেতু ভর্তুকি দিচ্ছে, তাহলে এটার আমার কি যথাযথ একটা ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি মনে হয় আপনাদেরকে জৈব সার এবং রাসায়নিক সারের ব্যবহারটা সম্পর্কে ন্যূনতম হলে ধারণা দিতে পারছি। আমি শেষ শুধু আপনাদের কাছে একটা আহ্বান জানাবো, যেহেতু এটা সম্ভবত জমি জৈব সার ব্যবহারকারীদের একটা সভা, তার মানে একসাথে 30 জন একসাথেই চাষ করবেন, তাই তো? আচ্ছা, এইরকমই একটা সুবিধা আছে কি, সেটা হলো একসাথে যদি আপনি জমি চাষ করেন, একসাথে যদি ফলনটা ফলান, তাহলে কিন্তু পরিচর্যা যদি একসাথে করেন, তাহলে কিন্তু রোগ বলাই কিন্তু কমে যায়। এটা কি জানেন আপনারা? বিক্ষিপ্ত ভাবে দেখা গেল একজন একটা জমিতে কোনো একটা ফসল লাগালো, দেখবেন যে ওখানে নতুন রোগ বালাইয়ের আক্রমণটা বেশি থাকে। আর একসাথে যখন কার্যক্রমগুলো করবেন, দেখবেন যে সেখান থেকে আপনারা একটা বড় ধরনের সাপোর্ট পাবেন। আর একটা হলো সম্প্রীতি। দেখেন, যত দিন আধুনিক হচ্ছে তত দিন দেখা যাচ্ছে কি আমাদের আত্মীয় স্বজনের যে একটা সম্প্রীতি, একটা বন্ধন কমে যাচ্ছে না? আগের মতো কি আছে? আগের মতো কিন্তু এটা নাই। আগে মানুষ নায়র যেত, কত একটা ধুমধাম একটা ব্যাপার ছিল। এখন কিন্তু মানুষের মধ্যে ওই
জিনিসটা, মানুষ রোবট হয়ে যাচ্ছে। তো কৃষি বিভাগ কিন্তু সেই জায়গাগুলো থেকে, এই যে আত্মার আত্মীয় জায়গা থেকে বা পারিবারিক বিষয়টা অথবা এই যে সমাজের বন্ধনের বিষয়টা কিন্তু তৈরি করতে সক্ষম হচ্ছে, আমি যেটা মনে করি। যেমন আমাদের অনেকগুলো মাটি স্কুল আছে, সেখানে দেখেন 25 জন সদস্য আছে, কোনো জায়গায় 15 জন সদস্য আছে, তারা কিন্তু সমন্বিতভাবে গ্রামের লোকেরা কাজ করতেছে না? এই কাজ করতে গেলে দেখা যায় নিজেদের মধ্যে বিভেদ থাকলে সেটাও কিন্তু সংশোধনের একটা সুযোগ আছে। তো যাই হোক, আপনারা জৈব সারটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন, কারণ আমাদের মাটিতে জৈব সার নাই বললেই চলে। আমাদের জমিতে জৈব সার থাকা দরকার 5%, সেটা আছে প্রায় 1 থেকে 2%। এটা এলাকা ভেদে, এর বেশি নাই। তার মানে জৈব সারের পর্যাপ্ত অভাব আছে। আমরা জৈব সার পর্যাপ্ত পরিমাণে দিব, জৈব সার দেওয়া নিয়ে কোনো কমপ্লেন নাই, কিন্তু রাসায়নিক সারটা মাত্রায় দিব দুটো কারণে। আমার অর্থনৈতিকভাবে আমার লস হওয়ার দরকার নাই, সরকারেরও অর্থনৈতিকভাবে লস করার দরকার নাই, কারণ অপচয়কারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। ঠিক আছে? পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং এরপর আমার শ্রদ্ধাভাজন স্যার আপনাদের সাথে কথা বলবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারলাম, অনেক তথ্য, নতুন তথ্য আমরা শিখলাম, জানলাম। আমরা আশা করছি আগামীতে আমরা জমি চাষাবাদের ক্ষেত্রে এই যে নতুন জিনিসগুলো জানলাম, আমরা এটা অনুসরণ করার চেষ্টা করবো। নিয়ে আসছেন অত্র উপজেলার সুযোগ্য উপজেলা কৃষি কর্মকর্তা, যার দিক নির্দেশনায় এই উপজেলার কৃষি আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে, যান্ত্রিকীকরণের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় উপজেলা কৃষি অফিসার জনাব মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস স্যার। স্যারকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। সাথে মত বিনিময় করব আমরা। উদ্দেশ্যটা কি? বর্তমান সরকার সবসময় গ্রুপ করে কাজ করতে আগ্রহী। আপনারা একসাথে এগ্রিকালচার বলছি বা সমলয় বলতেছি, মানে সমলয় বলতে কি, আপনারা একই মাঠে একই জাতের, মানে একসাথে জমি চাষ করবেন, একই জাতের ধান লাগাবেন, একই সাথে ধানটা পাকবে এবং আপনারা সেটা যন্ত্র ব্যবহার করে ধানটা কাটবেন। উদ্দেশ্য এটা। এখন এই উদ্দেশ্যটা সফল করতে যে বিভিন্ন সময় বিভিন্ন টপিকস চলে আসে, যে আপনি তাহলে, যেহেতু প্রকল্পটাই বলছি খামার যন্ত্রগুলো, আপনারা এই বছরই একটু খেয়াল করে দেখবেন, আমরা এই প্রকল্প নিয়ে অনেক আগে থেকেই কাজ করছি, কিন্তু মাঠে কিন্তু কম্বাইন হারভেস্টার আমরা আগে দেখি নাই। কিন্তু এবার দেখছেন না, যন্ত্র দিয়ে ধান কাটছে বিভিন্ন জায়গায়। আমরা যেহেতু আমাদের মতো যে যার মতো কাজ করি, বিধায় কিছু কিছু সমস্যার সম্মুখীন হলাম, কাজ করতে পারি না। তো কি সমস্যা হয়, যে একটা জমি আমি কাটলাম 1 বিঘা, এর থেকে দেখা যাচ্ছে আরো অনেক দূরে যে আমাকে আরো 2 বিঘা জমি কাটতে হচ্ছে, ওখান থেকে আবার আরো অনেক দূরে যে 1 বিঘা জমি কাটছে। ওনারা বলে যে 1 ঘন্টায় 1 একর জমি কাটবে, মানে 1 ঘন্টায় 3 বিঘা জমি কাটবে ওনারা। সেখানে উনি আমাকে বলছে যে স্যার ম্যাক্সিমাম 15 থেকে 20 বিঘা কাটতে পারছি একদিনে, 24 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় যদি 3 বিঘা কাটে, 24 ঘন্টায় কতটুকু কাটতে পারতো? চাইলেই কতটুকু কাটতে পারতো না। পারার পিছনে কারণটা হচ্ছে এই যে আমরা একসাথে জমিগুলো লাগাইনি, একই সাথে ধানগুলো আমার পাকে নাই। আমার এখানে একটা জমি কেটে আর একটা জায়গা যেতে, তাহলে এটা একটা সমস্যা তো, তাই না? আপনার এই মৌসুমে আমার ধান দ্রুত কেটে, যেহেতু আবহাওয়া, ওই সময়ে যদি আমি দ্রুত ধানটা কাটতে চাই একটা জমির বা একটা মাঠের, তাহলে আমার যদি একই সাথে আমি ধানগুলো লাগাইতাম, একই সাথে পাকতো, তাহলে মেশিনটা আমার দ্রুত কাজ করতে পারতো না। এই অসুবিধাগুলো দূর করার জন্য কিন্তু এই একসাথে সমলয় পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কাজ করছে, আর তারই উপলক্ষে কিন্তু আমাদের এই প্রকল্পটা কাজ করে যাচ্ছে। আর এখানেই বলা হচ্ছে জমির যৌথ সার ব্যবহারকারীদের সাথে আপনাদের সাথে মত বিনিময়, যে আপনারা এই কাজগুলো করেন। এখানে দুইটার, এটা একটা টপিক, আর একটা টপিক হচ্ছে আপনারা ফার্টিলাইজারের উপরে, যে আপনারা যে জমি সার ব্যবস্থাপনা যেটা বর্তমানে, আপনারা অবশ্যই, আমি বলবো যারা কৃষক আছেন আপনারা অনেক ভালো জানেন। আমরা অনেক সময় থিওরিটিক্যাল কথা বলে, আপনারা অনেক প্র্যাকটিক্যালি কথা বলেন, কিন্তু আমার কথা হচ্ছে যে অনেক সময় আপনারা দেখা যায় একটু বেশি দিয়ে ফেলেন, আমার লাগবে না, তখন আমার খরচটা আলটিমেটলি বেশি হয়। সেই খরচটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়, যে এমনিতে বর্তমানে বিভিন্ন ইনপুটস যেগুলো বা যেগুলো দিয়ে আমরা চাষাবাদ করি, সেগুলোর দাম তুলনামূলক বেশি অন্য যে কোনো সময়। আবার যদি আমরা এক্সট্রা ব্যবহার করি যেটার প্রয়োজন নাই, আমার কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যাবে। তখন দেখা যাবে বিক্রি করতে যে আমি যে দামে বিক্রি করব, আমি কিন্তু আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হব। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা ফার্টিলাইজার যে ম্যানেজমেন্ট বা সার ব্যবস্থাপনা, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আমার বিভিন্ন বক্তা এর আগে বলে গেছেন যে আমাকে হচ্ছে
জৈব সার অবশ্যই ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে ওনারা বক্তব্য দিয়ে গেছে। কারণ আপনি যদি আপনার জমিতে পর্যাপ্ত জৈব সার না থাকে, এখনো ওই যে আমরা ভাগ্যবান যে আমাদের 1-1.5% আছে, পর্যাপ্ত জৈব সার যদি না থাকে আপনি যতই রাসায়নিক সার দেন না, গাছ কখনোই ওইটা তার নিজের উপযোগী করে নিতে পারবে না। কারণ আমি সবসময় একটা এক্সাম্পল দেই যে আমরা অনেক ভালো ভালো খাবার খাইলাম কিন্তু আমি পানি খাইলাম না, পানিটা যদি না খাই তাহলে খাবারটা আমার শরীরের উপযোগী করে আমার শরীর নিতে পারবে না। ঠিক একইভাবে পানির সাথে তুলনা করা হয় জৈব সারকে। পানির অপর নাম জীবন, আর মাটির প্রাণ বলা হয় জৈব সারকে। তাহলে আপনি যদি জমিতে জৈব সার দেন তখন আপনি রাসায়নিক সার দিবেন, সেইটা আপনার গাছ তার উপযোগী করে নিতে পারবে। কিন্তু যদি আপনার জৈব সার পর্যাপ্ত পরিমাণে একটা জমিতে না থাকে তাহলে কখনোই গাছ তার ওই প্রয়োজনীয় নিউট্রিশনটুকু, সেটা থাক না কেন 46%, সেটা 100% থাকলেও গাছ নিতে পারবে না। এর জন্য আমার ওই রাসায়নিক সারকে অ্যাক্টিভ করার জন্য হলেও আমার জৈব সার জমিতে প্রত্যেকবার দিতে হবে। আপনাদের এই যে কম্বাইন হারভেস্টারে ধান কাটছে হলো, আমি দেখলাম যেটা হচ্ছে ফুল ফিড, মানে ওই ধান খড়টা ভেঙে যাচ্ছে জমিতে পড়ছে। কৃষি অফিসের দৃষ্টিভঙ্গি থেকে আমি একটু খুশি হয়েছিলাম, মনে হলো যে জমিগুলো একটু জৈব সার পাইলো। আপনি তো ওই খড়টা শুকনা গরুকে খাওয়াতেন, সেটাও খারাপ না, আমি বলতেছি না, কিন্তু দেখলাম যে সবগুলো জমিতে পড়ছে। আমি বললাম যে কৃষক দেয় না, কিন্তু অনেক সময় প্রকৃতি মানে নিজস্ব ভঙ্গিতে জৈব সার অ্যাড করে নিচ্ছে। তো ওই যে খড়গুলো সেখানে পড়লো, সেগুলো পচে সেখান থেকে জৈব সার হবে। তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে জৈব সার অবশ্যই ব্যবহার করবেন রাসায়নিক সারের পাশাপাশি। আর একটা বিষয় হচ্ছে আপনার বর্তমান সরকার কিন্তু ভর্তুকির পরিমাণ ফার্টিলাইজারে অনেক বেশি দিচ্ছে, এবং আমাদের বরাদ্দের ক্ষেত্রেও আমরা দেখতেছি যে আমাদের টিএসপির বদলে এখন ডিএপি সারের বরাদ্দ বেশি দিচ্ছে, টিএসপি আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। তাহলে সরকারের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হচ্ছে আপনার ডিএপি সার। আপনারা জানেন কি না ডিএপি সার এবং টিএসপি সারের মধ্যে পার্থক্যটা কি? আপনারা যে ডিএপি সার আমরা যেটা ব্যবহার করি বা ড্র্যাপ বলি যেটা, হ্যাঁ ড্যাপ, সেই ড্যাপে কিন্তু আপনার এক বস্তা যে ড্যাপ বা ডিএপি সার, ওখানে আপনার এক বস্তা টিএসপি সার আছে এবং 20 কেজি ইউরিয়া সার আছে। তার মানে আপনি যদি জমিতে এক বস্তা ড্যাপ দেন তাহলে আপনি আর কাজ হবে এক বস্তা টিএসপি সমান এবং 20 কেজি ইউরিয়ার সমান। আবার দাম কম্পেয়ার করতে গেলে ড্যাপের দাম টিএসপির চাইতে কম, সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে বিধায় কম। তাহলে আপনি কিন্তু আর্থিকভাবে লাভবান হবেন। এখন অনেকেই মনে মনে এখানে প্রশ্ন করছেন আপনারা যে ম্যাডাম যে বললো ড্যাপের কথা, তো ড্যাপ দিলে গাছ জোরাল হয়, ঠিক কি না? আলুতে দিলে আলু পচে যায়, গাছ অনেক স্ট্রং হয়। কেন স্ট্রং হয়? আপনি যখন ড্যাপ ব্যবহার করছেন আপনি আবার সাথে সাথে ইউরিয়ার পরিমাণটাও এই ফুল ডোজেই দিচ্ছেন। তো তখন দেখা যাচ্ছে আপনি টিএসপি দিচ্ছেন, ড্যাপ দিচ্ছেন, ইউরিয়া দিচ্ছেন, ফার্টিলাইজারের আধিক্য হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যখন ড্যাপ ব্যবহার করবেন তখন ভুলেও আপনি টিএসপি ব্যবহার করবেন না। আপনি এক বস্তা ড্যাপ দিবেন তখন টিএসপি ব্যবহারের দরকার নেই, আপনি হিসাব করে ইউরিয়া সার যে পরিমাণ দিতেন তার চেয়ে 20 কেজি কম দিবেন। তাহলেই দেখা যাবে আপনার ওই ড্যাপ ব্যবহারের যে আসল উপকারিতা সেটা আমরা পাবো। কারণ যে এলিমেন্ট ওখানে কিন্তু অন্য কিছু না, এক বস্তা ড্যাপ মানেই হচ্ছে 20 কেজি ইউরিয়া প্লাস হচ্ছে 50 কেজি হচ্ছে টিএসপি। এবং আর একটা জিনিসও আছে এখানে, সেটা কত পার্সেন্ট যেন আছে, 24% সালফার আছে। মানে আপনি যে সালফার দেন না বিভিন্ন সময় জিপসাম বা এগুলো আলাদাভাবে অ্যাড হবে। তো আমি সালফারের কথা বাদেই দিলাম, আমি যদি মেজর ইউরিয়ার কথা ধরি যেটা আপনারা সবসময় দেন, এর জন্য আপনাদেরকে বলবো বেশি না, আপনার 1 বিঘা জমিতে একটু এক্সপেরিমেন্ট চালান একবার। আপনি খালি একটু হিসাব করবেন যখন এক বস্তা ড্যাপ দিবেন আপনি একটু হিসাব করে 20 কেজি ইউরিয়াটা কমাই দিবেন, 20 কেজি ইউরিয়াটা কমাই দিবেন, ওখানে যে টিএসপি দিতেন সেই টিএসপিটা দিবেন না। আপনি একটা এক্সপেরিমেন্ট চালান, আপনি নিজে করে দেখেন যে আপনার ফলনে কোনো পার্থক্য হয় কিনা। আমার কথা শুনে এক বস্তা করেন, যদি ভালো না হয় আপনি করবেন না, আর যদি ভালো হয় তাহলে আপনি করবেন। তবে আপনাদের অবগতির জন্য আমি জানাই আমার বাসা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকুনহাটের ওইদিকে আর কি। আপনারা যদি কেউ আত্মীয় স্বজন থাকে খোঁজ নেবেন। আমি আমার বাসায় কখনো দেখিনি তারা টিএসপি ব্যবহার করছে, তারা সবসময় ড্যাপ ব্যবহার করে, টিএসপি তারা কিনেই না, কখনোই টিএসপি কিনে না। আলু বলেন, সরিষা বলেন, টমেটো বলেন, এভরিথিং ওখানে আমার মানে গোদাগাড়ী উপজেলাতে কিন্তু কৃষিতে অনেক বেশি উন্নত, কৃষি ক্ষেত্রে মানে অনেক বেশি ভ্যারিয়েশন ওই জায়গাটাতে আছে। তা তারা যদি ড্যাপ দিয়ে চাষ করতে পারে তাহলে আমরা কাহালুবাসী কেন পারবো না? তো আজকের এই প্রোগ্রামটা এই ছোট একটা বিষয়, মানে বিভিন্ন বিষয় আর কি, তার মধ্যে এটা একটা বিষয় যে আপনারা ড্যাপের ব্যবহারটা বাড়ান। সরকারও চাচ্ছে যে আপনারা কম খরচ করে বেশি উপকার পান, এই কারণে কিন্তু আমাদের টিএসপি বরাদ্দটা বাড়িয়ে দিচ্ছে।
তাহলে আপনারা যেটা করবেন, এখানে মনে হয় বড় বাদাহার আর ছোট বাদাহারে দুই এলাকারই কৃষক আছেন, তাই না? দুইটা মাঠ আছে মনে হয়। দুইটা মাঠের কৃষককে মেন্টালি প্রিপারেশন নিচ্ছি যে যদি আমাদের কোনো প্রকল্প কখনো আসে, খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায়, যে একসাথে আপনারা চাষাবাদ যে ট্রান্সপ্লান্টার দিয়ে ধান লাগানোর যে বিষয়টা, এরকম যদি কিছু আসে তাহলে সেই বিষয়ে আমি হয়তো এই কালাইকে চুজ করব, আমাকে যদি অপশন দেয়, এবং আপনাদেরকেই হয়তো এই গ্রুপে আমি রাখবো, যে আপনাদের মাধ্যমে বাস্তবায়ন হোক। এই কারণে এই প্রোগ্রামটা এখানে দেয়া, যে মেন্টালি প্রিপেয়ার করা, যে আমাদের একটা মাঠে যেন আমাদের একই রকম জাত থাকে। অবশ্যই আমাদের যে ভালো জাতগুলো আছে সেই জাতগুলো, এবং আপনারা একই সাথে লাগাবেন, একই সাথে কাটবেন, আবার হচ্ছে একই সাথে সার ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবস্থাপনা, এভরিথিং নিজেরা একসাথে করবেন। নিজেদের উৎপাদনও বাড়বে, রোগবালাই কম হবে। আর একটা মাঠে যখন একই রকম ক্রপ থাকে, বিভিন্ন দিক থেকে সুবিধা। বলেই তো গেল যে রোগবালাই কম হয়, আপনাদের আবার নিজেদের মধ্যে একটু সমন্বয়ও হয়, হাই হ্যালো হয়। আর বর্তমান যে যান্ত্রিক যুগে আমরা আছি, সেখান থেকে বেরিয়ে এসে কিছুটা হলে একসাথে বসে থাকা হয় আর কি। তো সর্বোপরি আপনারা রাইস ট্রান্সপ্লান্টার কয়জন চিনেন? নাম শুনছেন রাইস ট্রান্সপ্লান্টারের? ওই যে একজন মহিলা বলছে, ভালো লাগছে। আর আপনি কি ট্রেনিং এ গেছিলেন? রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে বসেন, সমস্যা নেই। রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান লাগানো সোজা, খালি আপনাকে চারাটা তৈরি করা একটু চ্যালেঞ্জিং। ওটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে চ্যালেঞ্জিং বলতে এত চ্যালেঞ্জিংও না, একবার দুইবার অভ্যাস হয়ে গেলে। আমি সবসময় একটা কথা বলি, আমি দেখছিও মানে প্র্যাকটিক্যালি, যে কোনো একটা রেসিপি হয়তো মোবাইলে দেখলাম বা আমি করতে গেলাম, আমার কাছে ভালো হয় না। নতুন একটা রেসিপি আমি দেখে যখন রান্না করতে গেলাম অত ভালো হচ্ছে না, কিন্তু আমি যখন ওই রেসিপিটা আমার মাকে দেখায় দেই, একেবারে হুবহু অমনি করে দেয়। ঠিক আছে, পার্থক্যটা এখানে। আপনাদেরকে যখন আমরা দেখিয়ে দিব, আপনারা আমাদের চাইতে ভালো করবেন, এই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে। এই জন্য আপনারা রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহারটা একেবারেই আমার কাহালুত। আমি খুব মানে কষ্টে আছে, যেটা খুব বেশি আমি পপুলার করতে পারি নাই। কিন্তু কম্বাইন হারভেস্টার নিয়ে কষ্ট থাকলেও এই বছর মাশাআল্লাহ আমার অনেক ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কেটেছে, এবং আসার সময়ও আমি দেখলাম বীরকেদারের ওইদিকে কম্বাইন হারভেস্টার একেবারে পানির মধ্যে, অনেক পানি পড়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে সেখানে আমার ধান আছে, সেই ধান তুলে তুলে তো কম্বাইন হারভেস্টার দিয়ে কেটে দিচ্ছে। তো এটা কিন্তু আমার অনেক ভালো একটা প্রযুক্তি, এবং আপনারাই গ্রহণ করেছেন। হয়তো একটু আমাদের সময় লাগছে, এবং আমি আশা করি আপনারা যেমন এখন পাওয়ার টিলার ব্যবহার করেন, একটা সময় আপনারা ধান কাটার ক্ষেত্রে হয়তো আর লেবারের সহযোগিতা নেবেন না, আপনারা এই যন্ত্র দিয়ে ধান কাটবেন। এখানে আপনার বিভিন্ন টাইপের যন্ত্র আছে। কোনো যন্ত্র দেখা যায় যে আপনার খড় ভেঙে দেয়, আবার আস্ত খড়ও ব্যবস্থা আছে, হোল ফিড, ফুল ফিড, এরকম বিভিন্ন টাইপের আছে। আপনারা যার যার যেরকম চাহিদা সেই হিসেবে আপনারা যন্ত্রগুলো ব্যবহার করার সুযোগও আছে। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যান্ত্রিকীকরণে আসছেন, আরো আসেন, আমাদের সাথে থাকেন, কৃষিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অত্র উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি উনি, জনাব আজহার সাহেব। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার ভাইকে অনুরোধ জানাচ্ছি ওনার সমাপনী বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় যে জমির যৌথ সার ব্যবহারকারীদের যে আজকে যে উপস্থিত আছেন কালো উপজেলার, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শুরু থেকে এ পর্যন্ত আপনারা কতকগুলো বিষয় জানলেন। আপনাদের জীবনের সাথে যেরকম কৃষি জড়িত, এই কৃষি কাজে যে উন্নয়ন, আমরা যে ব্যবহারকারী সারগুলো ব্যবহার করি রোধকরণের জন্য কিছু কিছু জ্ঞান এখানে আমরা লক্ষ্যভরা সৈকত ভাইয়ের কাছ থেকেও আমরা জানলাম। আর সর্বোচ্চ বিষয় হলো আমরা সবাই আপনাদের কৃষি যান্ত্রিকীকরণ, সেটা হলো কি একসঙ্গে আমরা যন্ত্র দ্বারা যদি বীজ যদি আমরা বপন করি, যন্ত্র দ্বারাই যদি আমরা কর্তন করি, তাহলে আপনাদের বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে সহজেই আপনারা অল্প সময়ে আপনাদের ফসলটা যত্নে আপনাদের ঘরে ফেরাতে পারবেন। প্লাস আপনাদের আরও সুবিধা কি, আপনাদের অর্থনৈতিকভাবে আপনারা লাভবান হবেন। যে সময় ক্ষেত্রে আপনার জমি হয়তো এখন কাটার সময় হয়েছে, আপনাদের সেভাবে হয়তো শ্রমিক আপনারা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে যদি আপনাদের ফসল নষ্ট হচ্ছে, দেখেন এই যে সড়কের এই পাশেই দেখেন অনেক